প্রতিদিন সকালবেলা একদম ভোরে ঘুম থেকে উঠতে হয় দেখে যেদিন ছুটির দিন থাকে সেই দিন ইচ্ছে করে একটু বেশি করে ঘুমিয়ে নেই। আজকে ঘুম থেকে উঠে দেখি পাশে সোহানাটা নাই। পরে ভাবলাম ওর বাবা হয়তো নিয়ে গেছে। একটু পরে নিচে যেয়ে দেখি তারা 3 ভাই বোন মিলে দেখেন কি সুন্দর করে বই পড়ছে। আমাদের বাংলাদেশে আমরা যেমন একটা ছোট বাচ্চাকে সবার আগে ঝুনঝুনি টাইপের খেলনা কিনে দেই না, এখানে যখনই একটা বাচ্চাকে কোনো খেলনা কিনে দেয়া হয় সেই সাথে বাচ্চাকে কিন্তু একটা বইও কিনে দেয়া হয়। আর একদম জিরো সাইজ মানে একদম 1 বছরের ছোট বাচ্চাদের জন্য কিন্তু অন্যরকম বই আছে যেগুলো শুধু কালারফুল। আর বইগুলো থাকে এমন একটা শক্ত কাগজ দিয়ে তৈরি যাতে বাচ্চা যদি কামড়াতে চায়, ছিঁড়তে চায়, যাই করুক না কেন এই বইয়ের কোনো কিছুই হয় না। আর জাপানে আপনি যে জায়গায় যান, ধরেন আপনি কোনো শপিং মলে গেলেন বা কোনো অফিসে গেলেন, কোনো স্কুল কলেজ যেখানে গেলেন বা ডাক্তারখানায় গেলেন, যেখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা কর্নার থাকে সেখানে কিছু খেলনার পাশাপাশি অবশ্যই কিছু বইও থাকে। এই কারণে বাচ্চাদের কাছে কিন্তু বই পড়াটাও হচ্ছে খেলার মতোই একটা মজার বিষয়। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আম্মি আমার দিকে তাকাও তো একটু। তাকাচ্ছেও না আমার দিকে, খালি মোবাইলের দিকে তাকিয়ে আছে। মনে হয় তোমার মোবাইল অনেক সুন্দর তাই দেখাচ্ছে। তাই মনে করছো তুমি? লেখাপড়া এবার আমাদের সাফওয়ানের সেই রকম মনোযোগ, মানে মনোযোগের মাত্রাটা এতই বেশি যে তাকে পড়াইতে বসায় যদি আমি জাস্ট 1 মিনিট এখান থেকে উঠে যাই, এরপরে এসে দেখব তার লেখা এক অক্ষরও আগায় নাই। এই জন্য সে যখন পড়তে বসে তার সামনে আমাকে ঠায় বসে থাকা লাগে। আর এই সময় পড়ছি কি করবো কি, এই সময় কিন্তু সানায় আমাকে অনেক সাহায্য করে। আজকের ওয়েদারটা মাশাআল্লাহ সেই রকম সুন্দর, কত সুন্দর রোদ উঠেছে বাইরে। লাস্ট কয়েকদিন ধরে মেঘ আর এই বৃষ্টি দেখতে দেখতে মনটাই খারাপ হয়ে যাচ্ছিল। এই সামনে কয়েকদিন পরেই সাফওয়ান আর সানার স্কুলে স্পোর্টস ডে। আর এই স্পোর্টস ডে ঘিরে এখানকার বাচ্চাগুলো যে কী পরিমাণ এক্সাইটেড থাকে, কারণ ওরা প্রত্যেকেই করে কি ক্লাসে সবাই মিলে একটা করে গ্রুপ পারফরমেন্স রেডি করে, মানে যে কোনো একটা ডান্স ওরা সবাই মিলে একসাথে পারফর্ম করবে। প্রায় 2 মাস হলো তাদের সেই প্র্যাকটিস চলছে। প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন শিখে আসবে, হয়তো কোনো স্টেপ বা কোনো গানের একটা পার এসে মাকে দেখাবে যে দেখো আজকে এইটুকু শিখেছি। আমিও খুব আগ্রহ নিয়ে প্রতিদিনই জিজ্ঞাসা করি আজকে নতুন কি শিখলা দেখাও, ওরাও খুব আগ্রহ নিয়েই দেখায়। Hey, 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 hey. Play Akagami go, go, go. 僕らは輝く太陽のように燃え上がる希望。বাচ্চা মানুষ ওরা যেভাবেই ডান্স করুক না কেন, ভালো হোক খারাপ হোক, যদি একটু সুন্দর করে বলা যায় খুব সুন্দর হয়েছে তোমার পারফরমেন্স দেখতে আমি অবশ্যই স্কুলে যাব, তাহলে ওদের কনফিডেন্সটা কত গুণ বেড়ে যায়, তাই না? আমার সানায়া পাখির চুল কেটে দেওয়া নিয়ে আপনাদের অনেকের ভীষণ মন খারাপ হয়েছে। অবশ্য আমি বুঝতে পারি আপনাদের মতো কিন্তু মনটা আমারও খারাপ। আপনারা যেমন সানায়াকে বড় চুলে দেখতে দেখতে অভ্যস্ত, বা অনেকে হয়তো আমাদের পেজটা ফলোই করেছেন কারণ সানায়ার লম্বা চুল দেখতে আপনাদের ভালো লাগে। আমিও কিন্তু ছোট থেকে ওকে বড় চুলেই দেখেছি আর ওর চুলগুলোর যত্ন নিয়েছি। বলতে পারেন সানায়ার চাইতে ওই চুলগুলো আমার কাছেই বেশি প্রিয় ছিল। তারপরও আমি চুলগুলো কেন কেটে ফেলেছি এগুলো ডিটেলস আপনাদের সাথে কিন্তু বারবার বলেছি। এরপরও যদি আপনারা ইনবক্সে আমাকে বকাঝকা করেন তাহলে আমার আর কিছু করার থাকে না। অনেকে কমেন্ট করে বলেন কেমন বাবা মা চুল কেটে ছোট করে দিল। বাবা মা কি বাচ্চার চুল জোর করে রাখতে পারে? এই প্রশ্নটা আপনার নিজের কাছেই রাখবেন। আপনার বাসায়ও তো বাচ্চা আছে, যদি তারা রাখতে না চায় বা তারা কোনো কাজ করতে না চায় তাদের কি জোরাজোরি করে গিয়ে সেই কাজটা আপনারা করাতে পারেন? আমার কাছে মনে হয় কোনো বাচ্চার উপরে কখনো কোনো কিছু নিয়ে জোরাজোরি করতে হয় না, হোক সেটা খাওয়া দাওয়া, হোক সেটা লেখাপড়া, কোনো কিছু নিয়েই না। তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি করানো যায় তাহলে ঠিক আছে, আর যদি সেটা তারা বুঝতে না চায় তাহলে তাদেরকে সময় দিতে হয় যেন নিজ থেকেই তারা সেটা রিয়েলাইজ করতে পারে। এই যেমন ধরেন এখন একটা কিছু খেতে চাচ্ছে না, তাকে বুঝিয়ে না খাওয়াতে পারলে সেটা বাদ দিন, হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে তখন আবার দিলে তার সেটা খেতে ইচ্ছে করবে। বা এখন পড়ালেখা করতে চাচ্ছে না, তাকে 30 মিনিটসের একটা ব্রেক দিন, 30 মিনিটস পরে সে হয়তো আবার পড়ালেখা করতে চাইবে। কিন্তু তখনই যদি তাকে মারধর করে বা বকাঝকা দিয়ে আপনি পড়তে বসান, আসলে কি সেই পড়া তার আদৌ হয়? আর আমাদের বাচ্চাদের সাথে আমাদের সম্পর্কটা আসলে বন্ধুত্বপূর্ণ। আমরা আমাদের কোনো ডিসিশনই তাদের উপরে চাপিয়ে দেই না, বরং তাদের কথাগুলো শুনে রাখার মতো হলে তাদের কথা আমরা অবশ্যই রাখি।
সাফনের বাবা আবার আজকে নতুন এক গাছ লাগানো শুরু করছে। এতটুকু জায়গার মধ্যে যে সে কত গাছ লাগাবে সেই জানে। আমাদের ওই কর্নারে একটা ব্লুবেরি গাছ ছিল না, ওইটাকে উঠায় এই মাঝখানে এনে লাগাচ্ছে। আমার পাশে বাসার প্রতিবেশী আবার আমাকে একটা পরামর্শ দিছে যে ব্লুবেরি গাছ যদি একটা না লাগায় পাশাপাশি দুইটা গাছ লাগানো তাহলে নাকি এটার ফলন ভালো হয়। এদিকে গতকালকে সাফনের বাবা আবার নতুন আর একটা গাছ কিনে নিয়ে আসছে, চেরি ফলের গাছ, যেটাকে জাপানে সাকুরাম্বু বলে। তো এই ফলের গাছটা যে কত বড় হবে তা তো জানি না, হয়তো বা একটু বড় সড়ো গাছ হবে দেখেই ওটাকে একটু কর্নারের দিকে দিয়ে আর ওই ব্লুবেরি গাছটাকে মাঝখানে দিছে। নার্সারি থেকে গাছ কেনার সময় না সবসময় দেখা যায় যে শিকড়টা একটু কেমন শক্ত হয়ে থাকে, কম্প্যাক্ট হয়ে থাকে, ওটাকে একটু আলগা করে দিলে শিকড়টা একটু ভালোভাবে ছড়াইতে পারে। আর কয়দিন পরেই সব গাছের পাতা পড়ে যাবে, এখানে শুধু ডালগুলা ছাড়া আর কিছুই থাকবে না। এখন যদি আপনার নার্সারি যে গাছ কেনেন, যে কোনো গাছ কিন্তু 30% অফ বা 25% অফে পাওয়া যায়। অফে পাওয়া যায় দেখেই সাফনের বাবা ওই যে সাকুরাম্বুর গাছটা কিনে নিয়ে আসছে। যাই হোক, বিকালে কিন্তু আমরা এক বাসায় গেছিলাম অনেক মজার মজার দাওয়াত খেতে। এই বাসায়ও মাশাআল্লাহ সুহানার বয়সে একটা ছোট্ট বাবুর জন্ম হয়েছে, আর বাবুকে দেখতে তার নানু চলে আসছে জাপানে, আর সেই উপলক্ষে আমরা মজার মজার খাবার খেয়ে নিলাম। কোথাও গেলে এখন তো আর ভিডিও করতেই পারি না, কারণ সুহানা বাবু থাকে আমার কোলের মধ্যে। আর এই যে বাচ্চাগুলোকে এখানে দাঁড় করাইছিল, ভাবি একটা ছবি তুলবে, সে বাচ্চাদের ছবি কি সহজে তোলা যায়? এই ফানি মোমেন্টটা জাস্ট একটু ভিডিও করে রাখছিলাম। সুহানাকে সুহানা করবে সেটা আমিও করব, সেরকম করছি। সেরকম করছে, তোমার সাথে শুয়ে আছে চুপ করে, হ্যাঁ, কান্না তো করছে না সানায়া। ব্লগটা আজকের এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।